দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। মাত্র একটি মোবাইল ফোনের প্রতি লোভের কারণে মুন্সিগঞ্জের সিরাজদি খানে স্কুল ছাত্র আলিফকে খুন করেছে তার বন্ধুরূপী হায়নারা। তাদের বিচারের আওতায় আনা তো দূরে থাক, উল্টো এলাকাবাসী সন্দেহভাজন আসামিদের ধরে আইনের হাতে সোপর্দ করলেও তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। এমনকি আসামিদের নাম উল্লেখ করে নিহত আলিফের পরিবার অভিযোগ দায়ের করলেও সে পথে না হেঁটে পুলিশ নিজেরাই নিজেদের মতো এজাহার সাজিয়ে মামলা নিয়েছে। এসব অভিযোগ নিহত আলিফের পরিবারের। আর গোপালগঞ্জের নিহত স্কুল ছাত্র মাহফুজ হোসেনের হত্যাকাণ্ড 5 বছরে পড়লেও আসামিদের কূট চালে স্থবির হয়ে আছে হত্যা মামলাটি। নির্মম খুনের শিকার এসব পরিবার যখন তাদের শিশু সন্তানের স্মৃতির কথা মনে করে কাতর, তখন বিচার নিয়ে এত টালবাহানা কেন? সন্তানের শূন্য স্থানটি কখনো পূরণ না হলেও বিচার পাওয়ার অধিকার থেকেও কি বঞ্চিত থাকবেন শোক বিহ্বল মা বাবা? সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। ঢাকার গা ঘেঁষা জেলা মুন্সিগঞ্জ। এ জেলার সিরাজদি খান উপজেলার রামকৃষ্ণদী গ্রামের মানুষের জীবনে যে সারল্যের ছোঁয়া এখনও লেপ্টে আছে, তাতে কিশোর বয়সে খুনোখুনিতে জড়িয়ে পড়ার ঘটনা নিকট অতীতে কেউ মনে করতে পারছে না। সেরকমই এক নারকীয় ঘটনা ঘটে গেছে শান্ত সুনিবিড় রামকৃষ্ণদী গ্রামে। সেদিনটি ছিল 16ই ডিসেম্বর 2016। শুক্রবার এলাকাবাসী যখন জুম্মার নামাজ পড়ায় মগ্ন ছিলেন, তখন এই গ্রামেরই শেখ মোহাম্মদ মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী আলিফ শেখ সহ স্কুলের সামনে আড্ডা দিচ্ছিল রিফাত, পন্টি, রাজা ও হৃদয়। সেই সময় আলিফের হাতে ছিল তার প্রবাসী বাবার দেয়া দামি মোবাইল ফোন। সেই ফোনের দিকেই দৃষ্টি পড়ে রিফাত, পন্টি, রাজা ও হৃদয়ের। আলিফের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টাও চালান এই 4 যুবক। মসজিদ থেকে এমন দৃশ্য দেখেছেন বলে জানান এলাকাবাসী। ওইখানে ওই ছেলে থেকে 3-4 জন টানে আর ধাক্কায়, আর ওই মোবাইল না কি ওইটা টানা লুয়ে জায়গা। হ্যাঁ, কয় দেখ আমি তখন ওখানে যাব না, আমি নামাজটা পড়ে লই। হ্যাঁ, কয় না আয়া পড়ে শুনি, আয়া পড়ে করতে করতে তাই জানতে গেল আমি মসজিদে গিয়ে যে ওই 3-4 জন ছিল, ওরা কারা? ওরা এই যারা মাসে তারই ওকে প্রত্যেকে চিনি, কিন্তু আমি নাম জানি না। রাজা, রিফাত আর পন্টি, তো ওরা করলো কি 4 জনে আলিপের গলা ধইরা ওই ইজল গাছতলা নিয়ে গেল। তারপর আলিফকে কোথায় নিয়ে গেল রিফাত, পন্টি, রাজা ও হৃদয়? সেই জায়গাটি দেখতে যায় ক্রাইম ওয়াচ টিম। রামকৃষ্ণদী গ্রাম থেকে আলুক্ষেত পেরিয়ে ঘটনাস্থলের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। হিজলতলা নামেই দূর মাঠের ভেতরের এই জায়গাটিকে চেনেন এলাকাবাসী। আমরা আলিফের পরিবার থেকে বুঝতে চাই আসলে আলিফকে কোথায় হত্যা করে কিভাবে লাশ ডোবায় ফেলে দিয়েছিল হত্যাকারীরা। কচুরি পানা দিয়ে ঢেকে কোথায় শিশু আলিফের লাশ গায়েবের চেষ্টা করছিল একসাথে বেড়ে ওঠা তারই বন্ধুরূপী খুনিরা। এবার ক্রাইম ওয়াচ টিম আলিফের বাড়িতে। ক্রাইম ওয়াচ টিম এসেছে এমন খবরে সেখানে হাজির হন আলিফের স্বজন, আত্মীয়, পাড়া প্রতিবেশী আর প্রত্যক্ষদর্শীরা। আলিফের হত্যাকাণ্ডের দিন পাশের বাড়ির অন্য একজনের কুলখানির দাওয়াত ছিল এলাকাবাসীর। এলাকার অনেকেই হাজির হন ওই বাড়িতে। সেই শোকাবহ পরিবেশেই আসে আরেকটি শোকের খবর। আমার বাড়ির সামনে ছিল, এখন লোক মারা গেছে, তার অনুষ্ঠান ছিল আর কি। তখন খেতে বসছে, এমন সময় শুনে ধরে দেখি কে আমার গ্রামের ছেলে আলিফ, সে মারা গেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপাড়া আলিফের মা বিলকিস বেগম। ছেলের হত্যাকাণ্ডের 2 মাস হতে চলল, এখনো এতটুকু ছেলেকে ভুলতে পারছেন না তিনি।
ছেলের খোঁজে এখনো দিক বিদিক ছোটাছুটি করেন বিলকিস। মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ছেলের হত্যাকাণ্ডের খবর তাৎক্ষণিক জানানো হয়নি তার বাবা প্রবাসী বাদল শেখকে। দেশে ফিরে তিনি জানতে পারেন তার ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তারই বন্ধুরূপী ঘাতকেরা। আমি গরিব মানুষ স্যার, বিদেশে গেছিলাম কাজ করতে এই ছেলে পেলে মানুষ করার জন্য, কিছু স্যার আসে আমার ছেলেরা পাই নাই স্যার। আমার ছোটকালে মা বাপ মারা গেছে, আমার পোলাট হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। ওরে আমি অনেক হাসি খুশি ভাবে থাকতাম। ওর গলা গালি ধরে আটতাম না, দেখতেন না রাস্তাটা আপনারা। ওখানে আমার মন চায় না আমি আর এই দুনিয়াতে থাকি, আল্লাহ জানা আমারও কোনো একদিন লইয়া যায় কিছু। কিন্তু কি অপরাধ ছিল আলিফের? কেন তাকে হত্যা করলো ঘাতকেরা? আমার ছেলেটা এইভাবে মেরে ফেললো, আমার সাথে কারোর সাথে দুশ্মনীয় নেই। কিভাবে অপরাধ করলো আমার ছেলেটা, আর আমি কি অপরাধ করলাম? এই আমার শেষ সম্বল ছিল স্যার। আলিফকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিয়ে যখন খুনিরা দৌড়ে গ্রামে প্রবেশ করে তখন তাদের দেখে সন্দেহ করে এলাকাবাসী। সন্দেহভাজন হিসেবে তাদের পাকড়াও করে এলাকাবাসী। পরে তাদের থানায় নিয়ে যায় সিরাজদি খান থানা পুলিশ। তাদেরকে হত্যা করছে ওই ধরনের নমুনা আমরা তাদের কাছ থেকে চাক্ষুষ আমরা পাইছি। আমরা তাদেরকে আমরা ধরে আইনা ঘরের ভিতরে আটকাইলাম। শুধুমাত্র হৃদয় যে আসামিটা সে ছিল না, সে তো পলাতক। 3 জন আসামি আমরা থানায় পর্যন্ত নিয়ে হস্তান্তর করি। রাজা, তারপরে মন্টি আর রিফাত, 3 জনে খুবই ক্লান্ত অবস্থা, খুব ঘামতেছে আর শরীরে প্রচুর কাদা রক্ত মাখা। আমার বাড়ির এখান থেকে দৌড়ে যেতেছে আর বলতেছে, হায় কি করলাম, কি হইলো, কি করলাম। আর রাজা বলতেছে, চুপ চুপ, কোনো কথা কবি না, কথা কইলি তোরে মেরালাম। ইমনটা যখন ধরা হয়েছে তখন ওরে জিজ্ঞাসা করছে, এখানে এসে জিজ্ঞাসা করছে যে কেটা খুন করছে, কে কে খুন করছে। তো ওই কইলাম ঘাস কাটতে গেছি, আমার হাতেতে কাছি কেটে নিছে হৃদয়, রিফাত, তারপরে এই যে মন্টি আর রাজা, এই 4 জন ইমনে দেখছে। ওরা যে ওর মারছে ওর সামনে, ইমনের সামনে ওরা 4 জনে মারছে দেখছে। দর্শক, আলিফ হত্যাকারীদের ধরে থানা হেফাজতে দিল এলাকাবাসী আর তাদের ছেড়ে দিল সিরাজদি খান থানা পুলিশ। কিন্তু কেন? প্রত্যক্ষদর্শী আর খুনের আলামত গায়ে লেপ্টে থাকায় তাৎক্ষণিক আলিফ হত্যায় জড়িত 3 আসামি রিফাত, পন্টি আর রাজাকে ধরে থানায় দেওয়ার 24 ঘন্টার মধ্যে তাদের ছেড়ে দেয় পুলিশ। এদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের শিকার আলিফের চাচা বাদী হয়ে থানায় মামলা করলেও সেই এজাহার গ্রহণ না করে তা গায়েব করে দেয় থানা পুলিশ। উল্টো চাল চুলোহীন হৃদয়কেই একমাত্র আসামি হিসেবে মামলা করতে বাদী পক্ষকে বাধ্য করে থানা পুলিশ। কিন্তু কেন? হত্যাকাণ্ডের শিকার আলিফের বয়স কতই বা হবে? 6ষ্ঠ শ্রেণী শেষ করে 7ম শ্রেণীতে উঠেছিল সে। আর তাকে যারা হত্যা করেছে সেই রিফাত, পন্টি, রাজা আর হৃদয়ের বয়সও খুব একটা বেশি নয়। তবে এই 4 জনের চেয়ে শারীরিক গঠনে এগিয়ে ছিল আলিফ। তার আত্মীয় স্বজন আর এলাকাবাসীর ধারণা আলিফকে একা হত্যা করতে পারেনি হৃদয়। রিফাত, পন্টি, রাজা আর হৃদয় মিলেই আলিফকে হত্যা করেছে। কারণ হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে কাদা আর রক্তমাখা অবস্থায় রিফাত, পন্টি, রাজা আর হৃদয়কে দৌড়ে আসতে দেখেছেন এলাকাবাসী। আমি আনতে গেছি পরে দেখি ওই চকদা ওরা 4 জন হন্দা দৌড় পাই রাহি। আর রাজা, রিফাত, হৃদয় আর পন্টি দৌড় পাই রাহি। পরে আমি কৌশলে বাইতে পরে যে এমরাইছি না পোলাপানি কথা আছে কি একটা মানুষ মাইরা খাল পার ফালাই দিছি। এমন সন্দেহের ভিত্তিতে তাৎক্ষণিক রিফাত, পন্টি, রাজাকে ধরে আলিফদের ঘরে আটকে রাখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে তাদের থানায় নিয়ে যায় সিরাজদি খান থানা পুলিশ। কিন্তু তারপর ওই যে গারোতে রাখছেন ওই 3 জনে গেছে একে গলা চিবিতে মেরে দিলাম যদি আমার নাম কোস। আর দাঁড়ে ঘরে বলছে, হ্যাঁ দাঁড়ে ঘরে বলছে তোদের 20 দিনের মধ্যে ছুড়ে দেবো। এখন তুই একজনই করুন, তোরা রাখতে পারবো নি, 50 পরে তোরা চালান করে দেবো, 20 দিন পরে তোর ছাড়াই দেবো। হেরা মনে হয় ডক মতন খাইয়া হেরা গ্রুপ করে হেলাইছে।
শুধু তাই নয়, আলিফদের বাড়িতে আটক থাকা অবস্থায় আসামিদের মোবাইল ফোনের মাধ্যমে যে জবানবন্দি ধারণ করে পুলিশ, তাদের থানায় নিয়ে যাওয়ার সময় সেই মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে বলে দাবি করে সিরাজদি খান থানা পুলিশ। কিন্তু কেন? এই রুমটার ভিতরে এই আসামি যখন ছিল, ওরা কে কে মারছে, কি হয়েছে, সমস্ত রেকর্ড ছিল, সেই রেকর্ডিং মোবাইলটা হারিয়ে গেছে। থানার ওসি সাহেব উনি এটা উল্টাপাল্টা করছে, বাদীপক্ষরে টোটালি মূর্খ পাইয়া, অশিক্ষিত পাইয়া মনে করেন এই কাজটা করছে। শুধু তাই নয়, আলিফের হত্যাকারী হিসাবে রিফাত, পন্টি, রাজা আর হৃদয়কে আসামি করে থানায় মামলা করতে যান আলিফের চাচা মুক্তি শেখ। সেই এজাহারটি রেখে দিয়ে হৃদয়কে একমাত্র আসামি করে মামলা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন মুক্তি শেখ, আর তা স্বীকারও করেন সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এজাহারটারে চেঞ্জ করে দিল, যে আমি যে এজাহারটারে হানিফ দারাগের কাছে দিলাম, তো ওই এজাহারটারে হানিফ দারাগের কাছে একটা এজাহার লিখে রাখছে একজন আসামি দিয়া, তা আমার জানা ছিল না, আর আমি নিজেও কাগজ পড়তে পারি না। হৃদয়কে আমরা ঢাকা থেকে অ্যারেস্ট করলাম। আমরা যখন আনছি তখন বাদীর সাথে সাথে ছিলাম। হৃদয় অকপটে সব স্বীকার করলাম। তখন বাদী বলল যে তখন বাদী নিজেই ওই হৃদয়ের বিরুদ্ধে মামলা করছে। আলিফকে যখন হত্যা করা হয় তখন পাশেই কচুরিপানা কাটছিল ওই গ্রামেরই আরেক কিশোর ইমন হোসেন। তার কাছ থেকে কাঁচি নিয়ে আলিফকে হত্যা করে খুনিরা। এলাকাবাসী তাকে আটক করার পর রিফাত, পন্টি, রাজা আর হৃদয়ের নাম বলে এলাকাবাসী ও থানা পুলিশের কাছে। তবে থানায় যাওয়ার পরেই তার অবস্থান পাল্টে যায় বলে অভিযোগ করেন আলিফের স্বজনরা। না, আমার ভিত্তিতে আপনারা যে তিনজনকে ধরে আনলেন, কার কথার ভিত্তিতে? ওর কথার ভিত্তিতে, আর বাপের কথার ভিত্তিতে। ওর বাপে তো হাজার শত শত মানুষের কাছে আমার কাছে কিছু জিজ্ঞান। তুই আমার কাছে নিজে স্বীকার গেছে। কি বলছে? যে বলছে যে নানা ভাই, এই ওরা চারজনে মারছে। ওরা কারা? এই রাজা, রিফাত, মন্টি, হৃদয়। তো আমার নাম কিন্তু নানা ভাইকে গেছে কুয়েন না, তো কিন্তু ওরা আমারে মারবো। উনি কি সত্য কথা বলতেছে? স্যার ডরের ঠেলা আমি বলছি স্যার। ইমন ওকে একটা ছেলে খুব আঘাত করছে, আঘাত করার পরে তার লোকটা উঠে ফেলছিল ওখানে। তখন সে তাকে শিখিয়ে দিচ্ছে তুমি এই কাজগুলি বলবা। পরবর্তী সে আমাদের একই কথা বলছে। ক্রাইম ওয়াচ টিমের কাছেও এক এক সময় এক এক তথ্য দেন ইমন ও তার মা বাবা। আলিফের স্বজনদের ধারণা, হত্যাকাণ্ডে অংশ নেয়া খালাতো ভাই রাজা সহ অন্যদের বাঁচাতেই এখন অবস্থান পরিবর্তন করছে ইমন। আমি ওইখানটা জিগাইলাম, ও বাড়িতে জিগাইলাম, কি রে রাজা কারে মারছে রে? কয় আলিফ রে। কোন আলিফ? আমি যেটা সত্য জিজ্ঞানো সামনে আসছিল, ওই ছিল রাজা ছিল। আপনি নাকি ছিলেন না? ছিল এখানে। আমি ছিলাম। রাজাই ছিল, সব আসলি তুই? রাজাই ছিল, সব ছিলাম, বাইতে ছিলাম। থানায় সবার নামই বলছি। এই যে চারজনের নাম বলেন। চারজনের নাম? হৃদয়, রিফাত, পন্টি আর রাজা। আলিফ তোমার কি ছিল, পরিচিত ছিল না একই ক্লাসে পড়তো? আমি চিনতাম না। আলিফের নাম ওই বলছে যে আলিফ নামে ছেলেটা। ও তো আলিফকে চিনে না। ও তো বললে চিনে না। চিনতাম তো, কিন্তু আমি যে দোকান যে কাজ করতো না সেটা দেখছি। খুনিদের বাঁচাতে কি শুধু পুলিশই মরিয়া, নাকি পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে? ওসি, তারপরে মেম্বার, চেয়ারম্যান, ওই রিফাদের মামা, এই নানা, আবার এক হিন্দু মহিলা ছিল, আর নাকি বাড়িঘর কিছুদিন আগে বিক্রি করছে 12 লক্ষ না 14 লক্ষ টাকা বিক্রি করছে। এই টাকাগুলো সব নাকি এই চেয়ারম্যানে এরা দিয়া এই কেসটা সে একজনরে আসামি বানায়া 3 জনরে ছাড়াই নিয়েছে। তবে তার এই অভিযোগের ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাবের সাথে ক্রাইম ওয়াচ টিম যোগাযোগ করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর পালিয়ে গেছে রিফাত, পন্টি ও রাজা। তাদের বাড়িঘরেও তালা ঝুলছে। তবে বাড়িতে পাওয়া গেল রিফাতের পরিবারকে। হত্যাকাণ্ডে তার ছেলে জড়িত নয় বলে দাবি করলেন রিফাতের বাবা মোহর আলী। সে বলছে আমি জড়িত না আব্বা। তো কারা জড়িত সে জানে না। তাহলে তাকে কেন এলাকাবাসী ঘেরাও করে ধরলো? এরা ওই একসাথে চলে ফিরে, ওই যে রাজা, পল্টু, রিফাত আর একসাথে চলতো এলাকার মধ্যে। ওই সন্দেহজনকভাবে এরা ধরছে আর কি। এরপর নেওয়ার পরে তো পুলিশ আবার ছেড়ে দিল। ঘটনার শুরু থেকে পুলিশের রহস্যজনক আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। আলিফের খুনিদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবিতে কয়েক দফা মানববন্ধন করেছে এলাকাবাসী। 5 বছরেও গোপালগঞ্জের কাশিয়ানীর শিশু মাহফুজ হত্যা মামলাটির বিচার শেষ না হওয়ার পেছনে যদি কলকাঠি নাড়ে খোদ আসামিরা, তখন
কী অবস্থা দাঁড়ায়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের শিশু মাহফুজ হোসেনকে অপহরণের পর 5 লাখ টাকা থেকে শুরু করে 70 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা। কিন্তু সেই অপহরণকারীরা যে ছিল আশপাশেরই অতি পরিচিত বর্ণচোরা। মূলত মুক্তিপণ আদায় তাদের উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল মাহফুজের জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে তার পরিবারটিকে উচিত শিক্ষা দেয়া। আর সেই কাজটি করতে পেরেছে পাষণ্ডরা। অপহরণের 47 দিন পর ঈদের দিনে নিষ্প্রাণ মাহফুজকে মায়ের কোলে ফেরত দেয় মানুষরূপী হায়নারা। কি অপরাধ ছিল নিষ্পাপ এই শিশুটির? মাত্র 8 বছর বয়স হয়েছিল মাহফুজ হোসেনের। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসে চলে যান মাহফুজের বাবা রেজাউল হক রেজা মোল্লা। ফুটফুটে এই শিশুটির দিকে শকুনের দৃষ্টি পড়ে তারই গ্রামের একদল মানুষের। জমি জমা নিয়ে পূর্বশত্রুতার ঝাল মেটাতেই মাহফুজকে বেছে নেয় শেখ শামীম আহমেদ, চিত্তরঞ্জন রায়, রঞ্জু শেখ, মানিক শেখ, তুহিন শেখ, মঞ্জু শেখ, রাকিব শেখ সহ অন্যরা। 2012 সালের 5 জুলাই শবে বরাতের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাহফুজকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। মাহফুজকে কোথাও খুঁজে না পেয়ে পরের দিন থানায় অপহরণ মামলা করেন মাহফুজের মা স্বপ্না বেগম। মাহফুজকে অপহরণের পর প্রথমে 5 লাখ টাকা, পরে পর্যায়ক্রমে 70 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তবে এই মুক্তিপণ দাবি করাটা ছিল অপহরণকারীদের কৌশল। দীর্ঘ 1.5 মাসে মাহফুজকে ঠিকমতো খেতে না দিয়ে নিস্তেজ করে অভিযুক্তরা। শুধু তাই নয়, মাহফুজকে হত্যা করার আগে পাশের বাড়ির মাহমুদা খানম উষার ঘরে আটকে রেখে ইঞ্জেকশন দিয়ে অচেতন করা হয়। 21 আগস্ট মাহফুজকে হত্যা করে বরাশুর গ্রামের বাড়ির পাশে মেহগনি বাগানে লাশ ফেলে দেয় অপহরণকারীরা। অপহরণের সাথে জড়িত থাকার প্রমাণ মেলায় ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে কয়েকজন অপহরণকারীর সাজাও হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনার 5 বছর পেরোতে চললেও এখনও মামলাটি স্থবির হয়ে আছে বলে অভিযোগ করলেন নিহত মাহফুজের পরিবার। কোনো সাক্ষী টাকি কিছু নেই, মার্ডারের সাক্ষী দিতে যায়, টেস্টের অর্ডার কাগজ দেখায়, দেখানোর পরে ওটা বন্ধ হয়ে যায়। ওইটা ওই অবস্থায় আছে, এখনো কিছু করতে পারিনি। মাহফুজ হত্যাকাণ্ডের ঘটনায় যেসব আসামি গ্রেপ্তার হয়েছিল তারা জামিনে বের হয়ে এসে উল্টো বাদীপক্ষের উপর চড়াও হচ্ছে। এ ব্যাপারে শঙ্কিত মাহফুজের পরিবার। বাইরে বেরোলি যদি বলে যে ওই ছেলে মারছি তাতে কি হয়েছে, তোদেরও মারি ফেলবো, এগুলা শুনতে তো খারাপ লাগে। তাদের মুখ থেকে এগুলা শুনলে তো কষ্ট লাগে। ওই মোবাইলেও মাঝে মাঝে হুমকি দিত, তুই যা খাবি, খাওয়ার দরকার খাইয়ে নে, এভাবে আমার হুমকি দিত। তবে যে জমি নিয়ে বিরোধের জেরে জীবন গেল নিষ্পাপ শিশু মাহফুজের, সেই জমিটির মালিকানা সত্ত্ব এখনো বুঝে পায়নি তার পরিবার। আর সেই জমির দখল নিতে গেলে আবারও কারো প্রাণ ঝরে যেতে পারে এমন আশঙ্কা তারা করছে মাহফুজের পরিবারে। তবে আসামি পক্ষের খোড়া যুক্তি এই যে প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের সন্তানকে হত্যা করে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে মাহফুজের পরিবার। ওই যে আমাকে গোষ্ঠীর লোকজনকে জমি জাতি দখল করছে, এই কারণে হয়তো ওকে বাচ্চা উড়া মারি আমাকে নামে ফাঁসায় দিচ্ছে। আমি তারে চিনি না, সে বাচ্চারে চিনি না, আর আমি টাকা চাবো কেন? আমার টাকা তো, এরকম টাকার তো আমার দরকার নাই। এদের ভিতরে ঘটনা ওদের ভিতরে ঘটাইছে আমাদের একটা আনুমানিক একটা ধারণা। হ্যাঁ, নিজেদের ভিতরে চাচারা আছে তারাই। মাহফুজ হত্যা মামলাটি যাতে দ্রুত শেষ হতে না পারে সেজন্য এ পর্যন্ত 3বার উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছে আসামি পক্ষ। আর সেই সুযোগে মামলায় যাতে সাজা না হয় সে ব্যাপারে প্রভাব খাটাচ্ছে আসামিরা। বাদীপক্ষের এমন অভিযোগ অস্বীকার করে আসামিরা। না না, এই ধরনের কোনো হুমকি টুমকি তাদের সাথে কোনো কথাই হয় না। আমরা এই যে বাজারে থাকি, ব্যবসা বাণিজ্য করি, কোনো সমস্যা নেই তাদের সাথে। না না, হুমকি টুমকি কে দেয় না। জামিন হ্যাঁ কন্টিনিউ হয়েছে, তারপরে স্টে হয়েছে, সবাই জামিন পাওয়ার পরে। মাহফুজকে মায়ের কোল থেকে কেড়ে নেয়ার পরও আসামিদের দৌরাত্ম্য থেমে যায়নি। তাদের হুমকিতে জীবনের শঙ্কায় তার পরিবার। সন্তানের হত্যাকাণ্ডের বিচার চাওয়াটাই যেন তাদের জন্য কাল হয়েছে। বুকে পাথর চাপা পরিবারের কি হাল হতে পারে
তার কিছু অংশ তুলে ধরা হলো আপনাদের সামনে। কারো পরিবারের আশার প্রদীপটি যেন নিভিয়ে দিতে না পারে কোনো অশুভ শক্তি, সেটি আমাদের কাম্য। তবে সবশেষে বলতে চাই, এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।